যেটা আমার পেমেন্টের জন্য পোস্ট দিছি নতুন নাম্বারে ও যে ফোন দিয়ে মে দরকে তো ভাবছে পেমেন্টের রুগী আবার যখন পেমেন্ট ফোন দিছিস যখন না বলছে 18,000 টাকা চাইছে ঠিক আছে যেই শুনছি অজ্ঞাত বলছে রাখবো না তুই আবার হেডা পোস্ট দিছিস 500-600 লোক আমার ফোন দিয়ে গালাগালি করতেছে একটা লোক আবেগে পোস্ট দিয়ে ফেলছে আপনারা আমাদের যা তা বলে গালাগালি করতেছেন ও টার্গেট করছে শুধুমাত্র ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য আমরা যেটা অ্যাড চালাচ্ছি পেমেন্ট রুগীদের জন্য সেই জায়গায় যোগাযোগ করার পরে যেটা হয়েছে আমার সহকর্মীরা মনে করছে যেহেতু পেমেন্টের সিমের ফোন আসছে তো ভাবছে যে পেমেন্টে রাখবে নাহিদ ভাইকে বলা হয়েছে যে আমরা পেমেন্টে 18,500 টাকা করে যারা হাঁটাচলা না করতে বলে রুগী রাখি নাহিদ ভাই 18,000 টাকা দিতে রাজি হয়েছে বলছে হ্যাঁ ঠিক আছে আমরা 18,500 টাকা দিব এরপরে যখন আবার আমার স্টাফ জানতে পারছে যে 18,500 টাকা উনি অজ্ঞাত লোকের জন্য দিচ্ছে সেক্ষেত্রে আমার স্টাফ বলছে আপনার অজ্ঞাত আমরা নিচ্ছি না মোটেই নিচ্ছি না এখন আমরা অজ্ঞাত নিব না আমাদের সামর্থ্য নাই এইটা হয়েছে মূল কাহিনী মিল্টু দাদার সাথে এবং ওনার প্রতিষ্ঠানের সাথে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে এটার জন্য আমি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত দাদা আপনার কাছে সরি আসসালামু আলাইকুম আমি নাহিদ হাসান আমার বাসা খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আমি গত পরশুদিন একটা বেওয়ারিশ মহিলাকে রাস্তায় খুঁজে পাই উনি খুব অসুস্থ ছিলেন যার কারণে ওনার মাথায় একটা চোট ছিল যার কারণে ওনাকে দেখে আমি আসলে একটু মানে চিকিৎসার জন্য আমাদের শরণখোলা উপজেলা সরকারি যে হাসপাতাল আছে সেখানে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে আসলে ওনার ওই ধরনের চিকিৎসা হবে না যেহেতু উনি বেওয়ারিশ তাই তো সেক্ষেত্রে অনেকেই মিল্টন দাদার যে একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান এবং আরও কয়েকটা প্রতিষ্ঠানের খোঁজ খবর দিয়েছে তো আমি প্রথমে আসলে ওনাকে যদি সরকারি হাসপাতালে ভর্তি করাই তাহলে ওনার পরিচর্যা করবে এমন কেউ নাই সেজন্য আমি চাচ্ছিলাম যে আমরা ওখানে যারা ছিলাম তারা চাচ্ছিলাম যে কোনো মানবিক যে বৃদ্ধাশ্রম সেখানে পাঠানো যায় কিনা যাতে ওনার চিকিৎসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা হয় তো তারই প্রেক্ষিতে আমরা মিল্টন দাদার সেই যে প্রতিষ্ঠান সেখানে আমরা যোগাযোগ করি সেই যোগাযোগের মাধ্যমে আমরা এখানে বর্তমানে নিয়ে এসেছি ওনাকে এখানে যদি মিল্টন দাদা অনুগ্রহ করে তাকে ভর্তি করেন তাহলে আমরা ওনাকে রেখে এখান থেকে চলে যাব এখানে নিয়ে আসার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা খুঁজছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন যেখানে ওনার চিকিৎসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা হবে এবং সবাই সাজেস্ট করছিল যে মিল্টন দাদার অফিস যে বৃদ্ধাশ্রম আছে সেখানে নেওয়া যায় কিনা সেজন্য আমরা ওনাকে নিয়ে এসেছি এখানে তারপরে অনেকে যেহেতু খোঁজ দিয়েছে এই মিল্টন দাদার এই বৃদ্ধাশ্রমের কথা আমরা একজন ভাই আছে ওনার মাধ্যমে ওনার নাম সম্ভবত আবুল কালাম আজাদ ওনার মাধ্যমে এখানে যোগাযোগ করার চেষ্টা করি উনি কথা বলেছেন এখন দাদার পরবর্তী লাইভ দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে উনি ছেলে মেয়ে কিংবা তার অভিভাবককে এখানে রাখতে চান তাহলে প্রতি মাসে তার যে তার পিছনে যে খরচটা ব্যয় হয় এখানে সেটা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনকে পে করতে হবে তো এখানে আমার হয়ে যিনি কথা বলছেন আবুল কালাম আজাদ ভাই উনি এবং যে মিল্টন দাদার যে ওল্ড কেয়ার তার মধ্যে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে যাতে শুধুমাত্র বেওয়ারিশ এবং যে অভিভাবক এই দুইটার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে হয়তো বেওয়ারিশ মানে অভিভাবকদের জন্য যে 18,000 টাকা প্রত্যেক মাসে এখানে পে করতে হবে চিকিৎসা এবং থাকা খাওয়া সব কিছু বাবদ সেটা হয়তো মিস্টেক মানে স্লিপ অফ টাং হয়ে গেছে যে যারা বেওয়ারিশ তাদের জন্য 18,000 টাকা লাগবে এইটা মানে শুনে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যেহেতু ওনাকে নিয়ে আমি দীর্ঘ আজকে 4 দিন ধরে ঘুরতেছি একা সেই জন্য মানে মানসিকভাবে ভেঙে পড়ে যে ওখানে টাকা প্রয়োজন হবে কেন আসলে সব কিছুই ছিল ভুল বোঝাবুঝির মধ্যে তো এই নিয়ে একটা ফেসবুকে পোস্ট করি আমি পোস্ট করার সাথে সাথে মিল্টন দাদাকে অনেকেই ফোন করে অনেকে হুমকিও দেয় সাংবাদিকরা ফোন করে খুব বিরক্ত করেছে যার কারণে মিল্টন দাদা রাত্রে লাইভে গিয়ে সব কিছু ক্লিয়ার করেছে এবং এরপরে ওনার সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করি এরপরে ওনার ছবি চান দাদা তারপরে ছবি দেখে ওনাকে নিয়ে আসতে বলেন এবং আমরা সেই সুদূর বাগেরহাট থেকে আজকে ঢাকার সাভারে এসেছি আর কি ওনার বৃদ্ধাশ্রমে আর ওনার ব্যাপারে যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা হচ্ছে ওই যে কমিউনিকেশনের মিস্টেক এর কারণে কিংবা ওই যে স্লিপ অফ টাং সেটার কারণে ওই যে 18,000 টাকার যে বিষয়টা এটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটার জন্য যে আমি ফেসবুকে পোস্ট করেছি অলরেডি আমি করেছি পোস্টটা এডিট করেছি এবং আমরা ঢাকা আসার সময় মিল্টন দাদার কাছে যে আসতেছি সেই ব্যাপারে একটা ভিডিও বার্তা দিয়েছে আমাদের পেজে আর সেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেগুলোর জন্য আমি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ গতকালকের একটা ঘটনা আপনাদের বলি গতকালকে এই যে উজান টিভি বা নাহিদ ভাই উনি
আমরা একটা রিসেন্ট গত 15 দিন যাবত একটা অ্যাড চালাচ্ছি যে রুগী আমরা রাখতেছি না, আমাদের সামর্থ্য নাই, টাকা পয়সা চলতে কষ্ট হচ্ছে, আমাদের দান সহযোগিতা আসতেছে না, এর জন্য আমরা 30 জন পেমেন্টে রুগী রাখবো। সেটা একটা নতুন নাম্বার দিয়ে আমরা পোস্ট দেই এবং সেটা মোটামুটি এখন সবাই জানতেছে যে আমরা এখানে পেমেন্টের লোক রাখি। তারা আমার যে ব্যক্তিগত বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে মানে বৃদ্ধাশ্রমের ফেসবুক আইডি বা ফোন নাম্বার বা আমরা যেটা অ্যাড চালাচ্ছি পেমেন্ট রুগীদের জন্য সেই জায়গায় যোগাযোগ করার পরে যেটা হয়েছে, আমার সহকর্মীরা মনে করছে যেহেতু পেমেন্টের সিমে ফোন আসছে তো ভাবছে যে পেমেন্টে রাখবে। নাহিদ ভাইকে বলা হয়েছে যে আমরা পেমেন্টে 18,500 টাকা করে যারা হাঁটাচলা না করতে বলে রুগী রাখি। নাহিদ ভাই 18,000 টাকা দিতে রাজি হয়েছে, বলছে হ্যাঁ ঠিক আছে আমরা 18,500 টাকা দিব। এরপরে যখন আবার আমার স্টাফ জানতে পারছে যে 18,500 টাকা উনি অজ্ঞাত লোকের জন্য দিচ্ছে, সেক্ষেত্রে আমার স্টাফ বলছে আপনার অজ্ঞাত আমরা নিচ্ছি না, মোটেই নিচ্ছি না, এখন আমরা অজ্ঞাত নিব না, আমাদের সামর্থ্য নাই। এইটা হয়েছে মূল কাহিনী। নাহিদ না বুঝাই ওর যে পেজ আছে ও করে, আমি কি বলবো বুঝতে পারতেছি না, ইউটিউবার বলবো না সাংবাদিক বলবো কিছুই না, ঠিক আছে। শুক্রের 2 দিন মাত্র ওর একটা জিনিস বোঝা উচিত, ও একটা রুগী গত পরশুদিন পাইয়া গতকালকে পর্যন্ত 8 বার আপডেট দিছে এবং ও ফেসবুকে ও বিকাশ নাম্বার দিয়ে পোস্ট দিছে। সেখানে ওর একটা রুগী একটা রুগীর জন্য ওর অর্থ সংগ্রহ করা লাগছে, অ্যাম্বুলেন্স ভাড়া সংগ্রহ করা লাগছে, এখানে নিজে নিয়ে আসা লাগছে। ওর যে কষ্টটা হয়েছে গত 2-3 দিনে, আমি প্রতিদিন 202 জন রুগীরে এখানে রাখতেছি, তাদের পরিচর্যা করতেছি, আমার কতটা কষ্ট হয় ওটা ও আগা বুঝে না বুঝাই আবেগের তারিত হইয়া পোস্ট দিয়ে দিছে। এবং ওর ফলোয়ার আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার শুভাকাঙ্ক্ষী ওর আছে। আমি যেটা দেখলাম ও আবেগের চোটে এবং ওর পেজে ফোনও ভালো ভিউও নাই, ও আমার শুধু আমার নামে একটা দিয়ে ওর পেজটাকেও ভারী বানাইছে। 500-600 লোক আমার ফোন দিয়ে গালাগালি করতেছে এখন এবং আমার অলরেডি অনেক থ্রেড চলে আসছে, অমুক সাংবাদিক তমুক সাংবাদিক এই করবে সেই করবে, উল্টে ফেলাবে, গোয়েন্দা লাগছে, এই লাগছে সেই লাগছে, আমার ইনবক্স ভরা। আপনারা কেউ আবার মনে করেন না যে আমরা ওই ভয়তে আমি ওকে নিছি। ওকে আমার স্টাফরা না বলছে, ও আরেকটা নাম্বারে বা ওর নাম্বার যেভাবে ও আমার হোয়াটসঅ্যাপে যখন নক দিছে তখন আমি বলছি যে ভাই আমরা অজ্ঞাত রাখতেছি না, আমাদের এখন সামর্থ্য নাই, অর্থকরিত সমস্যা। তারপর আমরা টাকা দেবো। যখন ও বলছে আমি টাকা দেবো, তখন আমি বলছি আগে অজ্ঞাত মানুষের জন্য টাকা দেবে মানে ভালো লোক, সেই হিসেবে আমি বলছি কি আপনি ওনার একটা ছবি বা 1 মিনিটের ভিডিও পাঠাইছে। আমি সাথে আমাদের লোকে ওনার কষ্টটা দেখা উনি খুব করতেছিল, দেখে আমি সাথে ওকে নিয়ে আসতে বলছি। আজকে রাতে 10টার সময়, এখন রাত বাজে 2টা 3টা, 10টার সময় আমি ওকে চিনতে পারছি যে ও উজান টিভির নাহিদ, যে আমার নিয়ে গত পরশুদিন এমনভাবে পোস্ট দিছে যার জন্য আমি পুরো সারাদিন 24 ঘন্টা এই ভিডিও যখন রান না হবে তখন পর্যন্ত আমি হয়তো গালাগালি খাইতে থাকবো এবং আমার ইনবক্সে ঢোকা যাইতেছে না। মানে কি বলবো, ও শুক্রে 2 দিন না এসে একটা অসহায় মানুষের আশ্রয় দিতে এসে ওর বোঝা উচিত ছিল যে আমি কতটা হ্যারাস হইতেছি। তাহলে দাদা 202 জন লোক খাওয়াচ্ছে, 200 লোকের পরিচর্যা করছে, 200 লোকের, আমার এইখানে শুধুমাত্র ওষুধ লাগে 11 লাখ টাকার মাসে। আপনারা যারা আমার গালাগালি করতেছেন, ওর ফলোয়ার বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন গালাগালি করতেছেন, আমার মা বাপ তুলে আমার ধর্ম তুলে গালাগালি করতেছেন, আপনারা কোনো কিছু জানেন না। একটা লোক আবেগে পোস্ট দিয়ে ফেলছে, আপনারা আমাদের যা তা বলে গালাগালি করতেছেন। এই লোকটাও যে ও এখানে রাইখে যাওয়ার পরে যে পরিচর্যা খরচ, ওষুধের খরচ, ওকে যদি আমরা 18,000 টাকা নিতাম, অনেকে বলছে ও টাকা দেবে কোত্থেকে? ওর যে অবস্থা দেখতেছি, ও একজন শুক্রে কদিন ধরে চালায় একটা পেজ, সেই পেজে কয় টাকা ইনকাম করবে? আপনারা শুধু আমার গালাগালি করেন, ওরা একদম হিরো বানিয়ে ফেলেন। ও একটা রুগী উঠে যদি হিরো হয়ে যায়, ও একদম মানবতার ফেরিয়াল হয়ে যায়, তা আমি এই পর্যন্ত কয়েক হাজার মানুষের আশ্রয় দিছি। 1000 উপরে মানুষ আমার কবরস্থানে শুয়ে আছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ফেসবুকে যত কিছু দেখা যায় আগে বিচার করে নেবেন, আর সত্য মিথ্যা বিচার করে নেবেন। ও এখনো ভালোভাবে স্পষ্টভাবে ইগলটা লাগতেছে ও আমার কাছে ক্ষমা চাইতে, ও ভুল করছে। এবং ভাই তোমার এই ক্যামেরায় বলতেছি, ওপেন বলতেছি, সাবধান হয়ে যাও। তোমার জন্য 200 মানুষ আমরা এখন না খেয়ে থাকবো, 200 মানুষের গালাগালি, আমার কি হবে? আমি এই প্রতিষ্ঠান থেকে কালকে চলে যাবো, অন্য আরেকজন চালাইতে আসবে। আর তুমি যে ওরা দিকে ক্যামেরা ঘুরো, তো তুমি যে উজান টিভি দিছো, টিভি বুঝো, তুমি উজান টিভি নাম দিছো কেন? তুমি সাংবাদিক না, তাহলে তুমি সাংবাদিক না তো তুমি টিভি লাগাইছো কেন? টিভির অর্থ বুঝো? তুমি মানুষের ফান ভিডিও বানাতে থাকবা। তুমি তো ইউটিউবার না টিকটকার? বলো। আমি ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও মানে টিকটকে না। তুমি এটা জানাবা স্থানীয় থানাতে, তুমি রুগী তুলতে গিয়ে পুলিশকে জানাবা। তুমি এগুলি কাজ হলো যে সমাজসেবা অফিসারের। তুমি রুগী তুলছো আবেগ তারিখ দইয়া, তুমি থানায় তুমি করো, তুমি আমার নাম জড়াইলা কেন? ও টার্গেট করছে শুধুমাত্র ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। তুমি যে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে একই পেজে অনেক মানুষ থাকে, তুমি আগামাতা কিছু জানো না, তুমি শ্বাস করে পোস্ট দিয়ে ফেলাইলা আবেগের চোটে। শুক্রে 2 দিন মানুষের সেবা করতে আসছো,
আমি ভাই রাস্তায় মানুষ তুলে 7 বার খাইছি গণদোলায়। গত 24-এ আমি 900 কিডনি পাচারের মামলা খাই বসে রয়েছি। ওরা শুক্রে এসে একটা মানুষের টার্গেট করে ফেলাইছো তুমি। তুমি কাজটা 8টা আসলে পোস্ট দিলা, করিনি। 8টা পোস্ট দিলা, 8বার আপডেট দিলা, আমি এই করতেছি সেই করতেছি। তুমি বলো না কেন যে আমি এখন ভাই আমার সাথে, তুমি যদি সকালেও বলতে বা দুপুরেও বলতা যে দাদার সাথে আমার ঝামেলা মিট হয়ে গেছে, আমার দাদার কাছে নিয়ে যেতেছি। তোমার সাথে আমার স্টাফ না কইছে, তুমি আমার পেজ থেকে নাম্বার নিতে যে মিল্টন দাদা কি বলে, ফোন দিতে তুমি আমার দাদা আমি অমুক, আমি ভিডিও বানাই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে, আমার একটা রুগী রাখেন। এখন তোমার রুগীটা যদি রাখি, এখনো যদি রাখি, ভাববে কি ও যে পোস্ট দিছে ফাপড়, সেই ফাপড়ের জন্য তোমার এই সাংবাদিকরা যে সারাদিন ফোন দিচ্ছে, আমি যদি না রাখি সাংবাদিকরা কিছু করতে পারবে? আমার ইচ্ছে রাখবো না রুগী, শুধু এই মাটার কষ্ট হবে এই রুগীর। বাংলাদেশের কোনো আশ্রমের, বাংলাদেশে ধরো 20টা আশ্রম আছে, কোনো আশ্রমের সাহস নাই আমি ছাড়া। আমার মতো জনবল বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রমে নাই। শুক্রে 20টা আশ্রমই হয়েছে দাদা, আমি এসেছি 2014 সালে। এগুলো করবো না ভাই। মিল্টু দাদার সাথে এবং ওনার প্রতিষ্ঠানের সাথে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, এটার জন্য আমি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত। দাদা আপনার কাছে সরি। আমরা তোমার সাথে দ্বন্দ্ব করে লাভ আছে গো, রাখো না, সরি। ঠিক আছে। এক জায়গায় থাকি, শোনো ভাই, ভালো কাজ তুমি করতে এসো, তোমার যদি 4 দিনে উঠাইয়া যদি এরকম অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হয়? উঠো ড্রেসিং করবো, ওটা রিসিভ করো পেশেন্টটা, চাও ভিতরে বসে ভাই। মেশিন খাইতে মাথায় পোকা ভরা। আটটা দিয়ে দেবো, আটটা দিয়ে এটা উঠবে না পোকা, ই লাগতো কি যেন, আর একটু বড় সাইজ আছে না, মা 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 মা, এই যে এগুলো এর লেগে উঠে না, ই দাও রিসিভার দাও। আম্মা আম্মা ওটা টানিয়ে ধরো না। আমরা যে আমাদের ভাই আটটা ওদের লাগে বানিয়েছি। বাবা